মৃত্যুশয্যায় একজন মানুষ কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি রিগ্রেট করে? জীবনে আমি অনেক টাকা পয়সা কামাইতে পারি নাই, আমি বাড়িঘর করতে পারি নাই, তাই তো নাকি? আসলে এরকম কিছু না। ব্রনি ওয়ার একজন অস্ট্রেলিয়ান অথর এবং সং রাইটার। উনি অনেক লম্বা একটা সময়ে প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ হসপিটাল বলতে পারেন যেখানে কাজ করেছেন, এবং মৃত্যুশয্যায় থাকা বা ডেথ বেডে থাকা যে পেশেন্টরা ছিল ওনাদের সাথে কানেক্টেড ছিলেন, ওনাদের সাথে কথা বলেছেন, ওনাদের জবানবন্দি রেকর্ড করেছেন, ওনাদের যে রিগ্রেটগুলো আছে ওইগুলো শেয়ার করেছেন এবং শুনেছেন, লিখেছেন। সো এই মৃত্যুশয্যায় থাকা পেশেন্টদের উপর রিসার্চ করে উনি 5টা রিগ্রেট নোট করেছেন এবং ওই 5টা রিগ্রেট নিয়ে একটা বই লিখেছেন, টপ 5 রিগ্রেটস অফ ডাইং। অর্থাৎ মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিদের 5টা টপ রিগ্রেট কী। সো উনি হয়তো অনেকের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন এবং যে রিগ্রেটগুলো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মিলে যাচ্ছে বা কমন, ওইগুলো নিয়ে হয়তো উনি বইটা লিখেছেন। সো আমরা আজকের ভিডিওতে ওই 5টা রিগ্রেট সম্পর্কে জানবো, যেই 5টা রিগ্রেট একজন ব্যক্তি ডেথ বেডে অর্থাৎ মৃত্যুশয্যায় থাকা অবস্থায় করে থাকে। So the first regret is, I wish I would had the courage to live a life true to myself, not the life others expected from me. আমি উইশ করি, আই উইশ আমার এরকম সাহস থাকতো যে আমি যেরকম লাইফ চাই আমি ওই রকম লাইফে লিড করতাম, অন্যরা আমার কাছ থেকে যেরকম চায় ওই রকম না। আপনি চিন্তা করেন আমাদের জীবনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্যরা যেরকম চায় আমরা ওই রকমভাবেই থাকতে চাই, ওই রকমভাবেই লিড করতে চাই। একদম ছোটোবেলা থেকেই শুরু হয়। ধরেন একদম ছোটোবেলা থেকে আপনি যখন কলেজে যাবেন, তারপর কলেজ থেকে ভার্সিটিতে যাবেন, প্রফেশনাল লাইফে যাবেন, সব সময় দেখবেন যে আপনার একটা পিছু টান থাকে। ওই পিছু টানের কারণে আপনি যেরকম লাইফ চান ওই রকম লাইফ আপনি লিড করতে পারতেছেন না। আপনি ওই রকম লাইফে লিড করতেছেন যেটা আসলে অন্যরা চায় আপনি লিড করেন। আমি একদম আপনার টিনেজের সময়টা বাদ দিয়ে দিলাম, কারণ হোয়াট আই থিঙ্ক লজিক্যালি টিনেজের সময়ে আমরা যেরকম লাইফ চাই ওইটা আসলে আমরা ওই সময় থেকে যদি লিড করতে চাই, কারণ ওই সময় আমাদের মধ্যে অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসে, তারপর অনেকেই অনেক খারাপ দিকেও চলে যায়। সো ওই সময় আমাদের আসলে বুধ শক্তি খুব বেশি একটা থাকে না। সো তখন আমাদের লাইফটা একটা কন্ট্রোলড লাইফ হওয়া উচিত, টোটালি কন্ট্রোলড না, অ্যাটলিস্ট সেমি কন্ট্রোলড লাইফ হওয়া উচিত। বাট এর পরবর্তী সময়ে আপনি যখন কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, প্রফেশনাল লাইফে যাবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যেরকম লাইফ চাই আমরা ওই লাইফটা লিড করতে পারি না। হয় আপনার ফ্যামিলি আপনাকে কন্ট্রোল করতেছে, নয় আপনার তৈরি ফ্যামিলি, বা আপনি যদি একটা বিয়ে শাদী করেন, আপনার যে ফ্যামিলির ডিমান্ড ওই ডিমান্ডটা আপনাকে কন্ট্রোল করতেছে। আলটিমেটলি দেখা যায় আমরা একটা প্রেশারের মধ্যে থাকি, আমরা সবসময় একটা দৌড়ের মধ্যে থাকি। কোথাও দাঁড়িয়ে রেস্ট করব, একটু রিল্যাক্স করব, ওই সুযোগটা আমরা পাই না। আমরা জাস্ট অন্যদের তাড়নায় আমাদের জীবনের বা আমাদের সিচুয়েশনের তাগিদে আমাদের লাইফটা সিচুয়েশন যেদিকে নিয়ে যেতে চায় ওই দিকেই যেতে থাকে। আমরা আসলে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, আমাদের কন্ট্রোলটা হারিয়ে যায়। সো ওইটাই আসলে হয়তো বোঝাতে চেয়েছে অনেক মৃত্যুশয্যায়ীরা, যে আসলে আমরা যেরকম জীবন চেয়েছিলাম ওই রকম জীবনটা আসলে লিড করতে পারিনি। সবসময় একটা টানাপোড়েনে ছিলাম, সবসময় একটা ধাক্কায় ছিলাম, কোথাও দাঁড়াবো ওই সুযোগটা ছিল না, শুধু সামনের দিকে দৌড়িয়ে গেছি অ্যান্ড ওইটা একসময় রিগ্রেটের কারণ হয়ে দাঁড়ায়। সেকেন্ড রিগ্রেটটা হচ্ছে, আই উইশ আই হ্যাডন্ট ওয়ার্ক সো হার্ড। আপনাকে সবাই বলবে যে প্রচুর কাজ করো, ওয়ার্ক হার্ড, অনেক বেশি কাজ করো। অ্যাকচুয়ালি কাজ করা উচিত, আমাদের জীবনে কাজ করা উচিত, কিন্তু কোনো একটা কাজে এতটাই ডুবে থাকা উচিত না, বা আপনি ভবিষ্যতের চিন্তায় এতটাই কাজে ডুবে থাকা উচিত না যে আপনি আপনার বর্তমানের 12টা বাজিয়ে দেন। আপনি আপনার বর্তমানকে ধরতেও পারলেন না, দেখতেও পারলেন না, আপনার বর্তমান কোন দিক দিয়ে চলে গেল আপনি বুঝতেও পারলেন না। সো আপনি যদি আপনার বর্তমানে বাঁচতে না পারেন, ভবিষ্যতে আপনি কী বাঁচবেন? সো কাজ করা উচিত, হার্ডওয়ার্ক করা উচিত, বাট এতটাও হার্ডওয়ার্ক করা উচিত না যে আপনার বর্তমানকে আপনি ভুলে যান। আমাদের লাইফের প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করা উচিত, অনুভব করা উচিত, ফিল করা উচিত। এখন আপনি
এমনভাবে কাজে ডুবে পড়লেন যে আপনার ওই মোমেন্টটা চলে গেল, আপনি বুঝতেও পারলেন না, ধরতেও পারলেন না। ঘুম নাই, খাওয়া নাই, দিনরাত শুধু কাজ আর কাজ। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা আসলে করা উচিত না। এবং মৃত্যুসজ্জায় থাকা মানুষদেরও এটাই একটা রিগ্রেট যে আসলে আমার এত কাজ হয়তো করা উচিত ছিল না, জীবনটাকে আরেকটু অনুভব করা উচিত ছিল, জীবনটাকে আরেকটু জানা উচিত ছিল, আরেকটু বোঝা উচিত ছিল, হয়তো আরও 2-4 জন বন্ধুবান্ধবের সাথে আরেকটু বেশি সময় কাটানো উচিত ছিল। সো ওই জন্যই বলতেছি যে কঠিন কাজ করা উচিত, কঠোর কাজ করা উচিত, কঠোর পরিশ্রম করা উচিত, বাট এতটাও কঠোর হতে যাবেন না নিজের প্রতি যে আপনি আপনাকেই ভুলে গেছেন, আপনি আপনার বর্তমানকে ভুলে গেছেন, আপনি আপনার সময়কে ভুলে গেছেন। অ্যান্ড আপনি দেখলেন যে কোন দিক দিয়ে আপনার সময় চলে গেছে আপনি বলতেও পারলেন না, এবং শেষের দিকে এসে বলবেন যে আসলে আমি তো ধরতেই পারলাম না আমার সময় কোন দিক দিয়ে গেল, আমি আমার জীবনটাকে আরেকটু অনুভব করতে পারলাম না, এনজয় করতে পারলাম না। তৃতীয় যে রিগ্রেটটা তা হচ্ছে আই উইশ আই হ্যাড দ্য কারেজ টু এক্সপ্রেস মাই ফিলিংস। আই উইশ আমার ফিলিংসগুলা প্রকাশ করার সাহস আমার থাকতো। আমরা অনেকেই আসলে পারি না, আমরা আমাদের আবেগ অনুভূতি শেয়ার করতে পারি না। কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, যে আসলে হয়তো আমার এই ফিলিংসটা শেয়ার করলে অন্যের ইমোশনকে আঘাত করবে। হ্যাঁ, বাট ওই ফিলিংসটা এতটাই কঠিন যে আপনি নিজেই ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, বাট আপনি চিন্তা করতেছেন যে আমি এটা যদি শেয়ার করি হয়তো সে একটু কষ্ট পাবে, বা হয়তো আমি অ্যাকসেপ্টেড হব না, হয়তো তারা হেসে উড়িয়ে দিবে, বাট আপনি শেয়ার করতে পারতেছেন না। এই যে কারেজটা, এই যে সাহসটা ফিলিং শেয়ার করার, এটা সবার মধ্যে থাকে না। এবং এটা মৃত্যুসজ্জায় কি, এটা জীবিত থাকা অবস্থায় মানুষের মধ্যে রিগ্রেটের সৃষ্টি করে। আপনি বেঁচে থাকতেই আপনি দেখবেন যে আপনার অনেক ফিলিং শেয়ার না করার কারণে আপনি রিগ্রেট ফিল করতেছেন। আপনি বলবেন যে যদি এই ফিলিংটা শেয়ার করতাম হয়তো আমার আজকের সিচুয়েশনটা ভিন্ন হইতো, হয়তো আমার আজকের লাইফটা ভিন্ন হইতো। সো এই বিষয়টা নিয়ে আসলে সাহস দেখাবেন, কখনোই ভিতরে আপনার ফিলিংসটা আটকে রাখবেন না। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার ফিলিংসটা জানানোর, ফিলিংসটা প্রকাশ করার, আপনার ইমোশন প্রকাশ করার চেষ্টা করবেন। অ্যান্ড এইটা আপনার ফিলিংস, আপনার ইমোশন এক্সপ্রেস করার অধিকার আপনার আছে, এই অধিকারটা আপনার আছে। সো আপনি করবেন, নয়তোবা ইন ফিউচারে বা মৃত্যুসজ্জায় আপনাকে প্রচুর পরিমাণ রিগ্রেট ফিল করতে হবে। 4 নম্বর যে উইশ অফ ডাইং, I wish I had stayed in touch with my friends. এটা খুবই ইমোশনাল একটা বিষয়। আমার বয়স কত? 25ও হয়নি এখনো। আমি এখনই আমার বন্ধুবান্ধবদের সাথে খুব একটা টাচে থাকতে পারি না। অ্যান্ড আই এম অলরেডি রিগ্রেটিং দিস, যে হয় আমি বিজি, নয় তারা বিজি। আমি ফোন দিলে তারা বিজি, বা তারা কেউ ফোন দিলে হয়তো আমি বিজি, বাট ওই যে বন্ধুবান্ধবদের সাথে কানেকশনে থাকতে পারতেছি না। কিন্তু এক সময় গেলে আসলে এটা আমি এখনই বিশ্বাস করি যে এটা হয়তো আগামী কিছুদিন পরে হলেও আমাকে এটা রিগ্রেট করতে হবে, যে আই উইশ আই হ্যাড স্টেড ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস। বন্ধুবান্ধব আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। সবার সাথে আসলে যোগাযোগ রাখা উচিত, সবার সাথে সবসময় কানেক্টেড থাকা উচিত। বাট আপনি 1 মাস, 2 মাস, 3 মাস কোনো একটা ফ্রেন্ডের সাথে আপনি যখন কানেক্টেড থাকবেন না, আস্তে আস্তে ওই ফ্রেন্ডশিপের ভ্যালুটা কমে যাবে, এবং অ্যাট এ টাইম ওই ফ্রেন্ডশিপটা আর থাকবে না, অ্যান্ড আপনি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি জানি অনেকে 18 বা 16, 17, 18 ইয়ার্স ওল্ড অনেকেই দেখতেছেন, অনেকে মানে ম্যাক্সিমামের বয়স হয়তো 20-র নিচে। 25-এর উপরে যাদের বয়স 25 উপরে, আপনাদের কয়জন আপনাদের বন্ধুবান্ধবের সাথে খুব ভালো কমিউনিকেশনে আছেন? কমেন্ট করে জানাবেন। কয়জন খুব ভালো কমিউনিকেশনে আছেন, আর কয়জন কমিউনিকেশনে খুব একটা নাই, ওইটাও কমেন্ট করে জানাবেন। তাহলে বোঝা যাবে যে আসলে কার সিচুয়েশনটা কেমন, আমি একাই কি এরকম নাকি আপনারাও।
আর যারা খুব একটা কমিউনিকেশনে নাই, খুব একটা কানেক্টেড না ফ্রেন্ডদের সাথে, আমি বলবো আপনারা আজকেই আপনার যেসব ফ্রেন্ড ছিল অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একদিন চেষ্টা করবেন সবার সাথে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট করে ফোন কল করার। মেসেঞ্জার টেক্সট, হোয়াটসঅ্যাপ টেক্সট, অ্যাকচুয়ালি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনি 2 মিনিটে ফোনে যতটুকু কথা বলতে পারবেন, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ওই কথাটুকু বলতে গেলে আপনার 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। যেহেতু এই মুহূর্তে প্রফেশনাল লাইফে বা ইউনিভার্সিটির শেষের দিকের সময়ে প্রত্যেকটা মানুষ প্রচুর বিজি হয়ে যায়, যে খুব একটা কাজ করতে, খুব একটা যোগাযোগ রাখতে পারে না মানুষদের সাথে। তো আপনারা এটা করতে পারেন, আপনারা ডিরেক্ট ফোন কল করতে পারেন, যাতে করে অল্প সময়ে অনেক ইনফরমেশন শেয়ার করা যায়। সো এটা হচ্ছে আপনাদের একটা কাজ। আপনারা যারা এই মুহূর্তে আপনার বন্ধুবান্ধবদের সাথে কমিউনিকেশনে নাই, আমি বলবো আপনারা আজকেই বা প্রতি শুক্রবারে একদিন, শুক্রবারে তো সবাই ফ্রি থাকে, অ্যাটলিস্ট একদিন করে আপনারা আপনার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার জন্য বিষয়টা আরও টাফ হয়ে যায়, সেটা হচ্ছে আমার বন্ধুবান্ধবরা শুক্রবারে ফ্রি থাকে আর আমি ফ্রি হই রবিবারে। আমি রবিবারে ফ্রি থাকি, আবার ওরা রবিবারে বিজি। সো যারা বিদেশে থাকে তাদের জন্য একটু ঝামেলা বেশি হয়ে যায়। বাট তারপরেও আমি বলবো আপনারা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন অল্প একটু সময় বের করে হলেও আপনার বন্ধুদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। তাইলে আপনার জীবনে রিগ্রেটের পরিমাণটা অনেকটা কমে যাবে। আর আমাদের যত পেইন, যত একাকিত্ব, যত ডিপ্রেশন, যত স্ট্রেস, এইগুলো সব আসলে যখন আপনি একা থাকবেন, যখন আপনার কথা বলার মতো কেউ থাকবে না, তখনই আসে। আপনি যখন আপনার কারোর সাথে কথা বলতেছেন, লম্বা একটা সময় ধরে কথা বলতেছেন, আপনার মুড অটোমেটিকলি একটা চিল মুডে চলে যাবে। সো বন্ধুবান্ধবদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন। ওকে, দ্য ফিফথ উইশ, পঞ্চম উইশ যেটা একজন মানুষ মৃত্যুসজ্জায় করে থাকে, তা হচ্ছে আই উইশ দ্যাট আই হ্যাড লেট মাই সেলফ বি হ্যাপিয়ার। খুবই ডিপ একটা সেন্টেন্স। আই উইশ আমি আমার নিজেকে আরও বেশি সুখী রাখতে পারতাম। আমি সবসময় বলি সুখটা বাহ্যিক না, সুখটা হচ্ছে আত্মিক, ইন্টারনাল পিস। হ্যাপিনেস ইজ ইন্টারনাল। আপনার অনেক ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থাকতে পারে, বাট আপনি যদি ইন্টারনালি হ্যাপি না থাকেন, দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গেটিং আ লট অফ থিংস? আমি অন্য কোনো একটা ভিডিওতে হয়তো এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম। সাপোজ আপনি একজন মানুষ 10,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা ইনকাম করেও সে যে পরিমাণ মেন্টাল স্ট্রেস নিচ্ছে, একজন মানুষ 50,000 টাকা ইনকাম করেও সে ওই পরিমাণ মেন্টাল স্ট্রেস নিচ্ছে, আরেকজন মানুষ 5 লাখ টাকা ইনকাম করেও সে ওই একই পরিমাণ মেন্টাল স্ট্রেস নিচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর্নিং এ লট অফ মানি? আপনি সমপরিমাণ স্ট্রেস নিচ্ছেন, একজন মানুষ যে 10,000 টাকা ইনকাম করতেছে তার সমপরিমাণে স্ট্রেস নিচ্ছেন আপনি 5 লাখ টাকা ইনকাম করেও। হোয়াট ইজ দ্য পয়েন্ট? সো আপনি মেন্টালি হেলদি থাকতে হবে, আপনাকে মেন্টালি হেলদি থাকতে হবে, আপনাকে মেন্টালি হ্যাপি থাকতে হবে। ফিজিক্যাল হেলথ যদিও হ্যাপিনেসের সাথে কানেক্টেড, বাট মেন্টাল হেলথটা হ্যাপিনেসের সাথে একদম সরাসরি কানেক্টেড। সো আর আপনি মনে করেন না যে আপনার হ্যাপিনেসের জন্য অন্য কেউ দায়ী। আপনার হ্যাপিনেসের জন্য সবসময় আপনি নিজেই দায়ী, আপনার স্যাডনেসের জন্য আপনি নিজেই দায়ী। আপনি আপনার নিজেকে কতটা হ্যাপি রাখতে পারতেছেন, ইটস কমপ্লিটলি অন ইউ। আপনি আপনার নিজেকে কতটা দুঃখী রাখতেছেন, ইটস অলসো কমপ্লিটলি অন ইউ। আপনার সুখের রিমোট যদি আপনি অন্যের হাতে দিয়ে দেন, মানুষ তো চাইবেই আপনাকে ইচ্ছা মতো নাচাতে, ঠিক আছে? সো আপনার সুখের রিমোট সবসময় আপনার হাতে থাকতে হবে। আপনার সুখ আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। দেন অনলি ইউ উইল গেট রিলিফ ফ্রম দিস রিগ্রেট। সো এই হচ্ছে মৃত্যুসজ্জায় থাকা একজন মানুষের টপ 5 রিগ্রেটস। আরও কিছু রিগ্রেটস থাকতে পারে যেগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন। সেটা হচ্ছে আপনি জীবনে যতই খারাপ কাজ করেন না কেন, হয়তো আপনি অনেকগুলো খারাপ কাজ করছেন, আপনি ধরা খান নাই, কেউ আপনাকে বলে নাই কিছু, ধরে নাই কিছু বা কিছু বলে নাই, বাট হোয়েন ইউ উইল বি ইন ডেথ ব্যাড, যখন আপনি মৃত্যুসজ্জায় থাকবেন,
তখন এইগুলা নিয়ে আপনার রিগ্রেট করতেই হবে 100%, আই ক্যান গ্যারান্টি ইট। আপনি ডেথ বেডে থাকা অবস্থায় আপনি জাস্ট চিন্তা করবেন যে আমার জীবনে এই খারাপ কাজ করছি, আমার জীবনে ওই খারাপ কাজ করছি, তখন আপনার যে পরিমাণ রিগ্রেট ফিল হবে। আপনি একজনের 5 লাখ টাকা মাইরা খাইছেন, হ্যাঁ, যার ফলে তার জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে, যার ফলে সে তার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন? মরার পরে কি হবে না হবে এটা তো পরের বিষয়, বাট আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি যে পরিমাণ মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাবেন, যে পরিমাণ মেন্টাল পেইনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে ডেথ বেডে অ্যাটলিস্ট, তা আপনি কল্পনাও করতে পারবেন না। সো আই বিলিভ একজন মানুষ ডেথ বেডে থাকা অবস্থায় তার যে পাপাকর্ম আছে, তার যে খারাপ অ্যাক্টিভিটিসগুলো আছে, ওইগুলো নিয়েও প্রচুর পরিমাণ রিগ্রেট ফিল করে। সো কেউ আসলে এরকম কারো টাকা মেরে খাবেন না, কারো সম্মানহানি করবেন না, কারো ক্ষতি করতে যাবেন না, বিকজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। ইকুয়াল নাও হতে পারে, এটা হয়তো আরও বেশিও হতে পারে। এক্স্যাক্টলি নিউটনের থার্ড লোর সাথে মিলাইতে চান না, হয়তো এটা আরও বেশিও হতে পারে, বাট অপোজিট রিয়াকশন অবশ্যই থাকবে, কম্পালসারিলি থাকবে অপোজিট রিয়াকশন। আপনি কারো টাকা মারতেছেন, আপনার টাকা না যাক, আপনি মেন্টালি ওইটার রিয়াকশনটা ফেস করতে হবে আপনাকে, সোশ্যালি ওইটার রিয়াকশনটা আপনাকে ফেস করতে হবে। সো সবসময় অপরের উপকার করার চেষ্টা করুন। হ্যাঁ, উপকার করার ক্ষেত্রেও সেম, আপনি কাউকে উপকার করছেন, আপনিও এর ফল ভোগ করবেন, অবশ্যই আপনি এর ফল ভোগ করবেন। আপনি উপকার করছেন, অন্যদিক দিয়ে দেখবেন যে আপনারও ফায়দা হইতেছে, আপনারও লাভ হইতেছে। আপনি কাউকে ইকোনমিক্যালি হেল্প করছেন, আপনার ইকোনমিক্যালি হেল্প না হোক, আপনি হয়তো সোশ্যালি বা ফিজিক্যালি বা মেন্টালি আপনি ওই ফায়দাটা পাবেন। সো এই ছিল একজন মানুষের মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় টপ যে রিগ্রেটগুলো, অ্যান্ড আশা করি এগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অ্যাকচুয়ালি অনেক কিছু শেখার আছে এখান থেকে। আমি তো এই বিষয়গুলো পড়ার পর লাইক আমার মধ্যে যে পরিবর্তনটা আমি অনুভব করতে পারতেছি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যে আসলেই এই বিষয়গুলো খুবই ডিপ বিষয়। সো আপনারা এই অনুযায়ী আপনাদের জীবন গঠন করার চেষ্টা করবেন, সবসময় অন্যের উপকার করার চেষ্টা করবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, অ্যান্ড অবশ্যই নিজের সুখের কন্ট্রোল নিজের কাছে রাখবেন। তারপর সবসময় বন্ধুদের সাথে থাকার চেষ্টা করবেন, সবসময় বন্ধুদের সাথে কানেকশন রাখার চেষ্টা করবেন, কমিউনিকেশন, সবসময় বন্ধুদের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন, তাদের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করবেন, আড্ডা দিবেন একসাথে। দিস ইজ লাইফ।